স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ছোট মেয়ের কণ্ঠে আধো আধো বুলি বাবা সেঞ্চুরি করবে। লিটন দাস শুধু সেই সেঞ্চুরিটাই করলেন না, এক ম্যাচে 2 ইনিংসে দায়িত্ব নিয়ে করলেন ব্যাটিং। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে টাইগাররা পাকিস্তানকে করলো বাংলা ওয়াশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পেছনে পড়েছে ভারতও। পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি র্যাঙ্কিংয়েও রেকর্ড প্রমোশন। সবখানে যেন হুঙ্কার ছাড়ছে বেঙ্গল টাইগার্স। রিপোর্টে বিস্তারিত। টানা 2 টেস্ট শেষে বেজেছে ছুটির ঘন্টা। সিলেট টেস্টের শেষ দিনে পাকিস্তানকে প্যাকেট করে ট্রফি সেলিব্রেশন, তারপর দেছুট ঢাকায়। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরুর আগে আপাতত ছুটি। দারুণ এই অর্জনের আনন্দটা পরিবারের সাথেও ভাগাভাগি করা চাই। লিটন দাসের যেমন মনটা পড়ে আছে তার কন্যা সন্তানের কাছে। সে এখন কথা বলা শিখেছে, আর শিখেই বাবাকে বলেছে সেঞ্চুরি করতে। সিলেট টেস্টের বিশেষ এই শতকটা তাই লিটনের মেয়ের জন্যই ডেডিকেটেড। আমার কন্যা সন্তান হওয়ার পরে খুব একটা কোনো কিছু তাকে ডেডিকেট করা হয়নি। আর সে এখন অনেক কথা বলে, সে চায় অনেক কিছুই আমার কাছে। বিশেষ করে কিছুদিন আগেও আমার কাছে তার মার কাছে বলতেছিল যে বাবা সেঞ্চুরি করবে। তো নতুন নতুন ওয়ার্ড শিখছে, তো এই সেঞ্চুরিটা সম্পূর্ণ তার জন্য। বাংলাদেশ সফরে এসে পাকিস্তানের ক্রিকেটারদের চোটপাট ছিল বিশাল। তারা এখানে বাংলাদেশকে হারাতে চেয়েছে। শুধু তাই না, চোখ রেখেছে ওই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। We can fulfill our bigger dreams. Every cricketer, every team has dreams of playing finals, of playing for trophies. But for now, it's about playing Bangladesh in Bangladesh. Qualify for final and how play final, and our goal will be 100% for that, to how play final. আগের অর্জনের জোরে প্রেসমিটের কথায় দাপট আর লম্বা চওড়া স্বপ্নের কথা বললেও মিরপুর আর সিলেটের 22 গজে টাইগারদের সামনে পাত্তাই পায়নি ওরা। সেই সাথে লিটনদের কড়া স্লেজিং এর মুখে পড়েছে পাকিস্তানি ব্যাটাররা। সেটা আবার জন্ম দিয়েছে ব্যাপক আলোচনারও। তবে ক্রিকেটারদের কেউ এ নিয়ে কথা বলতে একদম রাজি না। কেউ আবার ফুল প্রফেশনাল। এসবই পার্ট অফ গেম। রিজওয়ানদের অনেক স্লেজিং করেছেন, নার্ভাস করার থ্যাংক ইউ। অনেক স্লেজিং হয়েছে, এই টাফ মেন্টালিটি পার্ট অফ গেম। সো ব্যাটিং বোলিং এর পাশাপাশি টাইগাররা এই সিরিজ জুড়ে ফিল্ডিং এও ছিল দুর্দান্ত। যে কটা ভাইটাল ক্যাচ ছিল তার একটা শর্ট লেগে ধরেছিলেন মাহমুদুল হাসান জয়। শান মাসুদকে ফেরানোর ওই ঘন্টা নিশ্চয়ই স্মৃতি হয়েই থাকবে। প্র্যাকটিস আপনারা তো দিছেন, এই দেখলেন না, প্র্যাকটিস করছি পরে দেখো। দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি পেতে বাংলাদেশের দেরি হয়নি একদম। সিরিজে মেন ইন গ্রিনদের বাংলা ওয়াশ করে ট্রফিটা তো বুঝে নিয়েছেই। সেই সেলিব্রেশন সারতেই ওরা পেয়ে গেছে নতুন সুখবর। আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ টাইগাররা পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে উঠেছে 7 নম্বরে। লাল বলের ক্রিকেটে এই পজিশনে এর আগে কখনোই উঠতে পারেনি টিম বাংলাদেশ। র্যাঙ্কিং এর মই বেয়ে 2018-তে একবার 8 পর্যন্ত উঠতে পেরেছিল ওরা। পাকিস্তানের 2 ধাপ ডিমোশন, 6 থেকে 8-এ নেমে গেছে শান মাসুদের দল। 1 ধাপ নেমে 9-এ ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা 7 থেকে উঠেছে 6-এ। পাকিস্তানকে ধবল ধোলাই করার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট 78, পাকিস্তানের কমে হয়েছে 75। বাংলাদেশের ঠিক ওপরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট 86। শুধু তাই না, যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে পাকিস্তান, সেখানে তাদের অবস্থান এখন 8 নম্বরে। আর 4 ম্যাচ খেলে 2টো জিতে বাংলাদেশ 5-এ। পাকিস্তানের সাথে 2 জয়, শ্রীলঙ্কার সাথে 1টা ড্র আর 1টা হার। তবে এসব হিসেব নিয়ে ব্যস্ত থাকলেই তো আর হচ্ছে না, তাকাতে হচ্ছে সামনে। দরজায় অলরেডি কড়া নাড়ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে আর টি-20 সিরিজ। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ডেফিনেটলি ওরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম, ভালো কিছু হবে। খালিদ জামিল, 71। জিততে পারলেও ভালোই লাগে, তবে ডমিনেট করে জিতলে লাগে আরো ভালো। টেস্টের সফল অধিনায়ক নাজমুল শান্ত বলছেন কষ্ট বৃথা যায়নি। পাকিস্তানের বিপক্ষে টাইগার বোলারদের মধ্যে মধুর লড়াই বেশ উপভোগ করেছেন। শান্তদের এখন টার্গেট অ্যাওয়ে ম্যাচেও প্রতিপক্ষকে ভেঙে চুরে গুড়িয়ে দেয়া। সাইফুর রূপকের রিপোর্ট। নাজমুল শান্ত প্রাউড ক্যাপ্টেন, তার নেতৃত্বে টেস্ট দল অসাধারণ ছুটছে। পাকিস্তানকে তাদের মাটিতে 2বার, মিরপুরের পর সিলেটে নাজমুল শান্তর ক্যাপ্টেন্সিতে পাকিস্তানকে তারা 4 ম্যাচ হারিয়েছে। এই বোলারদের অন্যান্য দলও কি আসলে এখন বাংলাদেশকে ভয় পাবে? আগের টেস্ট ম্যাচগুলোর থেকে আস্তে আস্তে এখন ওই ইমোশনটাকে কন্ট্রোল করা, প্যানিক না করা, এই জিনিসটা একটু বেটার হয়েছে। 5 দিন করে ক্রিকেট খুব একটা খেলিনি অতীতে। সো এটা একটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গা। পুরা টিম হিসেবে খেলতে পেরেছি। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে হার্ডওয়ার্ক করেছে, ব্যাটসম্যান, বোলার, যারা ম্যাচ খেলার সুযোগ পায়নি, কোচিং স্টাফ,
টিমে যারা হেল্প করার জন্য থাকেন, সবার আমার মনে হয় কন্ট্রিবিউশন ছিল এবং সবাই চাচ্ছিল যে আরেকবার আমরা এরকম একটা ভালো রেজাল্ট করতে পারি কিনা। সো ওভারঅল আমি অ্যাজ এ ক্যাপ্টেন খুবই প্রাউড ফিল করছি। একটা সময় ছিল বাংলাদেশের টেস্ট জয়ের পেছনে স্পিনারদেরই কৃতিত্ব থাকতো, স্পিনাররাই ছড়ি ঘোরাতো। এরপর দেখা গেল সাম্প্রতিক সময় পেসাররা অসাধারণ বোলিং করছে, কিন্তু এই 2 টেস্টে দেখা গেল পেসাররা স্পিনাররা সমান তালে নিজেদের মধ্যে একটা লড়াই করেছে। এই জন্য 2টা টেস্ট ম্যাচ জিততে পারলাম আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে এই কম্পিটিশন থাকা ভালো, এই ধরনের হেলদি কম্পিটিশন থাকাটা ভালো। এবং আমি যেটা বললাম যে যাকে যখন দায়িত্বটা দেওয়া হচ্ছে বোলিংয়ের, সে ওই জায়গাটাতে পালন করছে। আমার দেখতে ভালো লাগে যে টিম যখন বিপদে পড়ছে তখন একজন এসে বল হাতে নিয়ে টিমের জন্য উইকেট নিচ্ছে, টিমের জন্য রান কম দিচ্ছে। এই রেসপন্সিবিলিটিসটা দেখে আমার মনে হয় ভালো লাগছে যে আসলে সবাই সবার জায়গা থেকে বুঝতেছে আসলে খেলাটার গুরুত্বটা কতটুকু। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর প্রথম 2 সাইকেলে বাংলাদেশ 9 দলের মধ্যে 9 নম্বরেই ছিল, ভরাডুবি ছিল। সবশেষ সাইকেলে 7 নম্বরে ছিল, 9 দলের মধ্যে একটু উন্নতি দেখা গেছে। এবার বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট লক্ষ্যটা ঠিক করেছিল যে 4-5 যেন থাকতে পারে। সেই সিমটম কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ দারুণভাবে উন্নতি করছে। ঘরের সিরিজে আসলে প্রতিপক্ষ পাত্তাই পাচ্ছে না, এখন অ্যাওয়েতে মিশন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া এই টিমগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাবো, ওই নতুন এক্সপিরিয়েন্সগুলো আমাদের যখন হবে, তখনই টিম আস্তে আস্তে বিল্ড করবে। আদারওয়াইজ একই দলের সাথে বারবার খেলা, একই কন্ডিশনে খেলা, এটাতে আসলে টিম বিল্ড করাটা কঠিন। সো আশা তো থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবে। ক্যাপ্টেন শান্তর প্রেস কনফারেন্সে ফুটে উঠেছে বাংলাদেশের ক্রিকেটাররা এখন চাপ সামলাতে পারে। স্কিলের উন্নতি তো হচ্ছে, সেটা কিন্তু আমরা 22 গজে দেখছি ব্যাটিং বোলিংয়ে, কিন্তু ক্রাঞ্চ মোমেন্টে যেমন পঞ্চম দিনে রিজওয়ান একটু প্রেসারে ফেলে দিয়েছিল, কিন্তু প্রেসারকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলেই এমন টেস্ট সহজেই চাপমুক্ত থেকে জেতা যায়, সেই মানসিকতা এখন ক্রিকেটারদের আছে। এবং এই মানসিকতার ক্রিকেট যদি তারা খেলতে পারে তাহলে কোনো দলই টাইগারদের সামনে পাত্তা পাবে না। সাইফুর রূপক, 71, সিলেট। পেসারদের দুর্দান্ত ফর্ম ভালো করার ক্ষুধা বাড়িয়েছে আরো। মোহাম্মদ সাইফুদ্দিন এই প্রতিযোগিতাকে পজিটিভলি দেখছেন। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। সাইফুদ্দিন অজিদের শক্তিশালী ভাবলেও লড়াইয়ের আভাস দিয়েছেন। ওয়ানডে আর টি20 সিরিজ তাদের বিপক্ষে বাংলাদেশ জবাব দেবে চোখে চোখ রেখে, বিশ্বাস এই অলরাউন্ডারের। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। খেলছিলেন মিরপুরে কিন্তু মনটা পড়েছিল সিলেটে। শান্তদের এমন ছুটে চলার গল্প নিজ চোখে দেখতে না পারলেও শুনেই যেন সাইফুদ্দিনের মহা আনন্দ। মোহামেডানের জার্সিতে ম্যাচ সেরা হওয়ার উচ্ছ্বাসটাও মলিন হয়েছে পাকিস্তানকে টাইগারদের হোয়াইট ওয়াশের দিনে। সাইফুদ্দিন সবচেয়ে বড় ক্রেডিটটা দিলেন টেস্ট ক্যাপ্টেন বন্ধু নাজমুল শান্তকে। টেস্ট ক্রিকেটার বলি, অল ক্রেডিট গোস টু শান্ত। ও যেভাবে আসলে চিন্তা করে বা প্লেয়ারদেরকে যেভাবে বুস্ট আপ করে, আমরা কাছ থেকে তো দেখি, বা নেট সেশন বলেন বা প্র্যাকটিস সেশনে বলেন, প্রত্যেকটা ম্যান টু ম্যান যেভাবে কথা বলে, আসলে এটা অনেক প্রশংসনীয়। শান্তর এই ধারাবাহিকতার কারণে হয়তো বা বাংলাদেশের যদি পরিসংখ্যান হিসাব করেন, ওই মনে হয় সবচেয়ে টেস্ট জয়ী অধিনায়ক। টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের দিনে কিংবদন্তি ওয়াসিম আকরাম নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন। নিজে পেস বোলার, তাই টেস্টে পেসারদের অগ্নিমূর্তি বাড়তি আনন্দ দিচ্ছে সাইফুদ্দিনকে। বিশেষ করে খুশি নাহিদ রানার এমন উত্থানে, কিন্তু একটা ভয়ও নাকি কাজ করছে সাইফুদ্দিনের। ওর সাথে এবার দেখা হলে আমি সরি চেয়ে নিব, কারণ একটা প্র্যাকটিস ম্যাচে সিলেটে আমি একটা বাউন্সার মারছিলাম, তো ওই ভয়টা এখনো কাজ করতেছে। তো ইনশাল্লাহ ওরা আগে ওর সাথে ম্যানেজ করে নিব, কারণ ওর যে পেস বাউন্সার খেলা আসলে সত্যি কঠিন। সবাই কম বেশি কন্ডিশন রাখতেছে, আর যখন পাশাপাশি দেখছি কলিগরা অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে, অনেক বেশি শ্রম দিচ্ছে, তখন আসলে তাগিদ অনেক বেড়ে যায়, নিজেকে আরও মোটিভেশন করা, আরও বেশি কাজ বাড়ানো, এফোর্ট দেওয়া। সামনেই অস্ট্রেলিয়া আসছে। শান্ত লিটনদের সাদা পোশাকের রঙিন কীর্তি থেকে ফোকাসটা শিফট করতে হবে। মুখে কি পড়বে? একদম শক্তিশালী দলই পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। সবকিছু মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা মানে চ্যালেঞ্জিং কেমন হবে আপনার কাছে মনে হচ্ছে? ওভারঅল বাংলাদেশের কন্ডিশন এবং তাদের যে শক্তিমত্তা প্লাস বাংলাদেশের যেই ফর্ম এখন চলছে। নিউজিল্যান্ড, পাকিস্তান, ওদের সাথে আমরা ঘরের মাঠে সিরিজ জিতেছি। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক স্ট্রং টিম, যেহেতু ওরা ম্যাক্সিমাম সব প্লেয়ার আইপিএল খেলতেছে আমাদের চেনা কন্ডিশনেই, তো অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। তারপর আমরা চেষ্টা থাকবো, আমরা মুখিয়ে আছি চ্যালেঞ্জটা এক্সপেক্ট করার। যেহেতু আমি টি20 স্কোয়াডে আছি লাস্ট বেশ কিছুদিন ধরে, তো আমাদের যেহেতু খেলাটা চট্টগ্রাম হবে, কিছুটা চ্যালেঞ্জিং থাকবে। আপনারা হয়তো জানেন কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে চট্টগ্রামে,
তারপর আশাবাদী আমরা ভালো কিছু করার, আর যথেষ্ট আমাদের সবাই ভালো শেপে আছে, যে ব্যাটসম্যান বলেন বা বোলার ইউনিট বলেন। তারপর ইনশাল্লাহ ভালো একটা সিরিজ অপেক্ষা হতে যাচ্ছে। 5 জুন ঢাকায় পা রাখছে অস্ট্রেলিয়া। 9, 11 ও 14 জুন 3 ওয়ানডে মিরপুরের হোম অফ ক্রিকেটে। টি20 সিরিজ হবে চট্টগ্রামে। নাহিয়ান বিন জসিম, 71। সব নাটকীয়তা পেছনে ফেলে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডোরিয়েলটন গোমেজের হ্যাট্রিকে ফেডারেশন কাপের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 3-2 গোলে হারিয়ে টানা তৃতীয়বার শিরোপা ঘরে তুলল কিংরা। ম্যাচ শুরুর আগে গ্যালারির একপাশে শোভা পায় মোহামেডানের প্রয়াত কিংবদন্তি সমর্থক আতাউর রহমানের দৃষ্টিনন্দন টিফো। শুরুতেই কিংস অ্যারেনাকে স্তব্ধ করে দেয় মোহামেডান। 5 মিনিটে চোখ ধাঁধানো ফ্রি কিকে বল জালে জড়ান উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ। 3 মিনিট পর পেনাল্টি থেকে গোল করে বসুন্ধরাকে সমতায় ফেরান ডোরিয়েলটন গোমেজ। 23 মিনিটে পেনাল্টি মিস করেন মোজাফফরভ, তবে 35 মিনিটে সৌরভ দেওয়ানের গোলে এগিয়ে যায় সাদা কালোরা। সেকেন্ড হাফের শুরু থেকেই অ্যাটাকিং মুড অ্যাক্টিভ করে বসুন্ধরা। 50 মিনিটে সেই ডোরিয়েলটনের স্কোরেই ম্যাচে ফেরে সমতা। 75 মিনিটে হ্যাট্রিক পূরণ করেন তিনি, আর তাতেই মোহামেডানকে হারিয়ে চলতি মৌসুমে ট্রেবল ঘরে তোলে বসুন্ধরা কিংস। টমাস ডুলিকে হামজাদের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার খবর শুনেই ক্ষুব্ধ ফ্যানরা এবার মাঠে নেমেছে। দুপুরে বাফুফে মেইন গেটের সামনে জড়ো হয়ে তারা শুরু করে আন্দোলন। পরিস্থিতি দেখে গেটে তালা ঝুলিয়ে সরে যায় ফেডারেশনের সিকিউরিটি গার্ডরা। ভক্তরা হুঁশিয়ারি দেয়, যদি সত্যি ডুলিকে অফিসিয়ালি কোচ হিসেবে ঘোষণা করে ফেডারেশন, তখন আন্দোলন হবে ভয়াবহ। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। কোচ ইস্যুতে ক্ষুব্ধ ফুটবল ফ্যানরা এবার সোশ্যাল মিডিয়া ছেড়ে তারা নেমে এসেছে মাঠে। কোচ নিয়োগ নিয়ে ওরা চটেছে বেশ। শর্ট লিস্টে থাকা পছন্দের 3-4 জনের কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে না, এটা দেখেই তারা নেমেছে রাজপথে। বাফুফে আমাদেরকে প্রায় কত দিন ধরে ঘুরাচ্ছে। আমাদেরকে বলে 2 দিন পরে কোচের সিদ্ধান্ত দিবে, 2 দিন যায় বলে 3 দিন পরে কোচের সিদ্ধান্ত দিবে, 3 দিন যায় তারপরে বলে 5 দিন পরে দিবে, 5 দিন যায় পরে আরো 3 দিন সময় লাগবে। প্রতিষ্ঠান যখন তারা বসে তাদের অবশ্যই এতটুকু আইকিউ লেভেল থাকা দরকার যে কোনো একটা হাই লেভেলের কোচ আসলে তো অবশ্যই তার এজেন্টের মাধ্যমে আসবে, এজেন্টের এক কমিশনে একটা ব্যাপার স্যাপার আছে। সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গেটের সামনে দাঁড়িয়ে পড়েছে ওরা। পরিস্থিতি দেখে গেটে তালা ঝুলিয়ে সরে গেছে সিকিউরিটি গার্ডরা। তবে আন্দোলন করলেও আচরণ ছিল যথেষ্ট শান্তিপূর্ণ। তারা চায় যাতে বাংলাদেশে কোনো ধরনের ভালো কোচ না আসুক। যদি ভালো কোচ আসে তারা তো সিন্ডিকেট করতে পারবে না। ভালো কোচ আসলে তারা লর্ড ফাহিম সোহেল এদেরকে ঢুকাতে পারবে না। কিউবা মিচেলদের মতন প্রতিবাদেরকে ধ্বংস করতে পারবে। আমরা দেখছি আরাম ইসলামের মতন প্রতিবাদেরকে তারা ধ্বংস করে দিয়েছে। বাবুর কাছে আমার প্রশ্ন থাকবে যে আমাদের হাতে কোয়ালিটিফুল কোচ আছে, বার্ন স্টক আছে, তারপরেও কেন আমরা ডুলির দিকে যাচ্ছি? ফুটবল ফ্যানরা একটা বার্তা দিয়েছে, যদি সত্যি সত্যি ডুলির নাম ফেডারেশন অফিসিয়ালি ঘোষণা করে নতুন কোচ হিসেবে, তখন আর আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল রোজারিও মাইকেল, তারপরে হচ্ছে উনি তো হন নাই। কোলম্যানের মোটামুটি অনিশ্চিত যে হবে না। তারপরে হচ্ছে বর্তমানে বেন স্টোক যিনি আছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে বেন স্টোক বা ওনার মাপের কোনো একজন কোচ হওয়া। আমরা যদি এতটুকু চাই আমাদের বাংলাদেশের জন্য একজন যোগ্য একজন কোচ আসুক যে হামজা স্বামীদেরকে যে সামলাতে পারবে। আগের জায়গা থেকে হয়তো ফ্যানরা আন্দোলনে এসেছে, দিন থেকে রিয়েল লাইফে আন্দোলন চলে আসা মানেই ফ্যানদের ডেডিকেশন ফুটবলের প্রতি দিনে দিনে কতখানি বাড়ছে। তবে এই আন্দোলন সত্যিই কি কোচ নিয়োগকে প্রভাবিত করতে পারবে, সেই প্রশ্ন থেকেই যায়। শেখ আশিক, 71, ঢাকা। দ্বিতীয়বারের মতো গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। নর্ম অর্জনের পাশাপাশি 9 খেলায় 7 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। তুরস্কের ইস্তাম্বুলে ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতা সিরিজ 3-এর গ্র্যান্ডমাস্টার ইভেন্টে অংশ নেন ফাহাদ। 8 নম্বর রাউন্ডে কালো ঘুটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে 59 চালে ইরানের আন্তর্জাতিক মাস্টার আমির রেজাকে পরাজিত করেন তিনি। শেষ রাউন্ডে সাদা গুটিতে সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে 10-4-এর মাথায় জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার গাইওজের বিপক্ষে ড্র করেন ফাহাদ। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।